এরপরে হেডিং করো পোটেনশিওমিটার। এরপর হেডিং করো পোটেনশিওমিটার। লাস্ট টপিক, চ্যাপ্টারের লাস্ট টপিক। আজকে চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে, আই থিঙ্ক শেষ করে দিতে পারবো, দেখি, যেহেতু একটু দেরি করে স্টার্টও দেরি করে হয়েছে। ওকে, হেডিং করো পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার তোমাদের এই চ্যাপ্টারে এটা সেকেন্ড ইনস্ট্রুমেন্ট বলতে গেলে। এই চ্যাপ্টারে সেকেন্ড ইনস্ট্রুমেন্ট নিয়ে স্টাডি করছো। ফার্স্ট ইনস্ট্রুমেন্টে কি ছিল? মিটার ব্রিজ, এটা একটা ইনস্ট্রুমেন্ট, মিটার ব্রিজটা একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট। আর সেকেন্ড ইনস্ট্রুমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে পোটেনশিওমিটার। এই পোটেনশিওমিটারটা কি কাজ করে? পোটেনশিওমিটারটা কাজ করে ইট মেজার, লেখো, it measures potential, it measure potential, it measure potential of 2 point, it measure potential of 2 point, দুটো পয়েন্টের পোটেনশিয়ালকে মেজার করে দেয় পোটেনশিওমিটার। আমাদের একটা পোটেনশিওমিটার একটা আছে ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টটা কি কাজ করে? দুটো পয়েন্টের পোটেনশিয়ালকে মেজার করে দেয়, মানে অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করে দেয়, দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্সকে মেজার করে দেয়। তো এটা তো আমরা পোটেনশিয়াল ডিফারেন্স মানে ভোল্ট মিটার দিয়ে মেজারমেন্ট করতে পারতাম, তাই না? ভোল্ট মিটার দিয়েও মেজারমেন্ট করতে পারতাম, বাট ভোল্ট মিটার দিয়ে মেজারমেন্ট করতে পারতাম, বাট পোটেনশিওমিটার দিয়ে মোর অ্যাকুরেটলি মেজার করতে পারবো, পোটেনশিওমিটার দিয়ে মোর অ্যাকুরেটলি মেজারমেন্ট করতে পারবো। তাহলে স্যার ভোল্ট মিটারের দরকার কি হয়? এটা ভোল্ট মিটার কেন তাহলে আমরা ইউজ করবো, কেন বা তৈরি করলাম ভোল্ট মিটারটা? আমরা পোটেনশিওমিটার দিয়ে ইউজ করতাম যদি মোর অ্যাকুরেট মেজার দেয় ভোল্ট মিটারের থেকে পোটেনশিওমিটারটা। আচ্ছা, ভোল্ট মিটার দিয়ে পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করে, জানো তো তোমরা? কেউ না, কেউ জানা নাই এরকম বসে আছো এখানে? জানো সবাই আই থিঙ্ক ভোল্ট মিটার দিয়ে পোটেনশিয়াল ডিফারেন্স মেজারমেন্ট করে। তাহলে ভোল্ট মিটার দিয়ে যদি পোটেনশিয়াল ডিফারেন্স মেজারমেন্ট করে, তাহলে পোটেনশিওমিটারের কি দরকার? পোটেনশিওমিটারটা অ্যাকচুয়ালি যেটা, এটা একটা ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, এটা একটা বড় সড়ো একটা ইনস্ট্রুমেন্ট। পোটেনশিওমিটারটা একটা বড় সড়ো ইনস্ট্রুমেন্ট, বাট ভোল্ট মিটারটা মোর কনভেনিয়েন্ট ইউজ, মানে ছোট্ট একটা ইনস্ট্রুমেন্ট যেটাকে যেখানে সেখানে ইউজ করা যেতে পারে। তুমি যেখানে যে কোনো জায়গায় প্লেস করতে পারো, যে কোনো টেবিলে তুমি প্লেস করতে পারো, যে কোনো ইনস্ট্রুমেন্টে একটা লাগিয়ে দিতে পারো, মোর কনভেনিয়েন্ট। সেই জন্য আমাদের ইউজ করাটা ইউজ বেশি হয় মানে ইউজ বেশি হয় ভোল্ট মিটারটা। বাট যখন যে ক্ষেত্রে আমাদের অ্যাকুরেট পোটেনশিয়াল ডিফারেন্স মেজারমেন্ট করতে হবে, খুবই অ্যাকুরেট পোটেনশিয়াল ডিফারেন্স মেজারমেন্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা লাগাবো কি? পোটেনশিওমিটার। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা লাগাবো পোটেনশিওমিটার। তাহলে পোটেনশিওমিটারটা কি দেয়? ইট মেজার পোটেনশিয়াল অফ 2 পয়েন্ট। আর কি, আর কিসের জন্য আমরা ইউজ করি? ইট গিভস more accurate data of potential difference, more accurate data of potential difference, PD দিয়ে লিখলাম আমি, compared to voltmeter, as compared to voltmeter, as compared to voltmeter. Okay, it gives more accurate data of potential difference as compared to voltmeter. তাহলে এই অ্যাকচুয়ালি তোমরা তাহলে বুঝতে পারলে পোটেনশিয়াল ডিফারেন্সটা কি, ইনস্ট্রুমেন্টটা কি, এবং কি কাজে ইউজ করা হয়, এইটুকুটা তোমরা বোঝা গেছে, বুঝতে পেরেছো? এবার এর আরো কিছু ইউজ রয়েছে। এটা পোটেনশিয়াল ডিফারেন্স তো মেজারমেন্ট করে, মানে দুটো পয়েন্টের অ্যাকুরেট একটা ডেটা দেয়, পোটেনশিয়াল ডিফারেন্সের অ্যাকুরেট ডেটা দেয়, এটা তো একটা ইউজ ওর, এটা তো একটা পার্টিকুলার একটা ইউজ রয়েছে। কিন্তু এছাড়াও আরো একটা ইউজ, আরো কয়েকটা ইউজ রয়েছে। ইউজেস গুলো লিখে রাখো, ইউজেস গুলো, ইউজেস, হ্যাঁ, ইউজেস গুলো। ফার্স্ট ইউজেস যেটা আছে, it can measure, লেখো, it can measure EMF of a cell, it can measure EMF of a cell। আমি তোমাদেরকে গ্রুপে লিখে দিয়েছিলাম ইএমএফ নিয়ে, আজকে একটু পড়াশোনা হবে, তা সেই জন্য ইএমএফ টা তোমরা সবাই দেখেছো তো? হ্যাঁ, ইএমএফ টা দেখতে বলেছিলাম, একটু ইএমএফ, ইন্টারনাল রেজিস্ট্যান্স, এগুলো একটু দেখতে বলেছিলাম, ঠিক আছে। সো ইট ক্যান মেজার ইএমএফ অফ আ সেল। সেকেন্ড কি মেজারমেন্ট করতে পারে? সেকেন্ড মেজারমেন্ট করতে পারে ইট 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 কম্পেয়ার
EMF, it compare EMF, it compare EMF, it compare EMF of a cell, of a cell, একটা সেলের ইএমএফ টাও কম্পেয়ার করতে পারে। ইট কম্পেয়ার ইএমএফ অফ টু সেল, সরি অফ আ সেল তো না, কম্পেয়ার যখন করবে তখন টু সেলের কম্পেয়ার করবে, ইএমএফ অফ টু সেল। দুটো সেলের বলছে ইএমএফ টাকেও কম্পেয়ার করতে পারে পোটেনশিওমিটার। দুটো সেলকে তুমি দুটো সেলের যে ইএমএফ থাকবে সেটাকে তুমি কম্পেয়ার করতে পারবে থ্রু দিস পোটেনশিয়াল। ইএমএফ তো মেজার করবেই, আমরা দেখলাম ইট ক্যান মেজার ইএমএফ অফ এ সেল, ইট ক্যান কম্পেয়ার ইএমএফ অফ টু সেল। আর থার্ড যেটা ইউজেস রয়েছে বলছে ইট ডিটারমাইন it determine it determine it determine the internal resistance, it determine the internal resistance of a cell, এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স কেও ডিটারমাইন করতে পারে। ইট ক্যান ডিটারমাইন দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আ সেল। তাহলে ইউজেস গুলো একবার দেখে নাও, তিনটে ইউজেস নিয়ে আজকের ক্লাসটা হবে, এই তিনটে ইউজেস নিয়েই ক্লাসটা হবে। তিনটে ইউজেসে তিনটে আমাদের ফর্মুলা আসবে, সেই তিনটে ফর্মুলা আমরা ডিরাইভ করব। সো ফার্স্ট যেটা আছে ইউজেসটা কি, ফার্স্ট ইউজেসটা হচ্ছে ইট ক্যান মেজার ইএমএফ অফ সেল। সেকেন্ড ইউজেসটা রয়েছে ইট কম্পেয়ার দ্য ইএমএফ অফ টু সেল। থার্ড যেটা মেজার রয়েছে ইট ডিটারমাইন দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আ সেল, ইট ডিটারমাইন দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আ সেল। ওর তো এই তিনটে হচ্ছে ওর মেন, এই তিনটে হচ্ছে ইউজেস, এই তিনটেও আমরা ইউজ করতে পারি অ্যাজ এ পটেনশিয়াল মিটার হিসাবে। মানে এই তিনটে মানে ইউজেস আছে পটেনশিয়াল মিটার, বাট মেন ইউজেসটা কি, মেন ইউজেসটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সকে মেজারমেন্ট করা। মেন ইউজেসটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সকে মেজারমেন্ট করা, তার সাথে এই তিনটেও ইউজেস রয়েছে। ওকে, কনস্ট্রাকশনটা কিভাবে হয়, চলো কনস্ট্রাকশনটা দেখি। পোটেনশিওমিটার আগে মিটার বিজের কনস্ট্রাকশন আমরা দেখেছিলাম, যেভাবে আমরা পোটেনশিওমিটারের কনস্ট্রাকশনটা দেখবো কিরকম ভাবে হয়। পোটেনশিওমিটারটা এরকম একটা ওয়্যার নেওয়া থাকে, ইকুয়াল ওয়াইজের ওয়্যার নেওয়া থাকে, এখানেও ইকুয়াল ওয়াইজের ওয়্যার নেওয়া হবে। ইকুয়াল ওয়াইজের, এরকম না যে এখানে মোটা পাতলা, কোথাও মোটা কোথাও পাতলা ওয়্যার নেবে, ইকুয়াল ওয়াইজের ওয়্যার নেবে। একটা ইকুয়াল ওয়াইজের ওয়্যার নিয়ে একটা এর সাথে আমি একটা সেলকে কানেক্ট করে দেবো, একটা সেলকে কানেক্ট করে দেবো। লেটস সে এই যে এই লেন্থের এই ওয়্যারটার যে লেন্থ, এই ওয়্যারটার যে লেন্থ সেটা হচ্ছে এল ধরে নিলাম। এই ওয়্যারের লেন্থ হবে এলটা, এল হয়ে যাবে এই ওয়্যারের লেন্থ। ওকে, কিন্তু তোমাদের বইয়ে দেখবে এই কনস্ট্রাকশনটা করা থাকে না। আমরা যখন নিউমেরিক্যাল করবো তখন এই সিম্পল কনস্ট্রাকশনটা করবো, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের বইয়ে যে কনস্ট্রাকশনটা করা থাকে, বা অ্যাকচুয়ালি তোমাদের আমাদের যে ফিজিক্সের যে ল্যাবে যে কনস্ট্রাকশন থাকে পোটেনশিওমিটারের, কিছুটা এইরকম থাকে, কিছুটা এইরকম সেম রকম থাকবে, কিন্তু কিছুটা ডিফারেন্স থাকে। দেখো কিরকম থাকে, এখানে একটা টার্মিনাল, এটাকে এ বললাম টার্মিনাল, এটা একটা ওয়্যার, এটা একটা ওয়্যার, এখানে একটা প্লেট থাকে, মেটালের প্লেট থাকে, মেটালের প্লেটের একটা টার্মিনালের সাথে এই ওয়্যারটা বাঁধা থাকে। এখান থেকে এই মেটালের প্লেট থেকে আবার একটা ওয়্যার থাকে এরকম ভাবে, আবার এখানে একটা মেটালের প্লেট থাকবে, আবার একটা মেটালের প্লেট থাকবে এইরকম, আবার একটা মেটালের প্লেট থাকে এইরকম। এখানে আসে বি টার্মিনাল, আর এই দুটো টার্মিনালের সাথে সেলটা কানেক্ট থাকে। তো এটা আর ওটার মধ্যে ডিফারেন্সটা কি, চলো বোঝাচ্ছি, ওটা এটার মধ্যে ডিফারেন্সটা কি। এরকম ভাবে কানেক্ট থাকে, এটা হচ্ছে সেল বি। দেখো দেখো ভালো করে দেখো, এই যে ওয়্যারটা যে থাকে, এই ওয়্যারটা লেফটে কোন পোটেনশিওমিটারে ওয়্যারটা থাকে মোটামুটি 4 মিটারের ওয়্যার থাকে। লেটস আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম, 1 মিটারও থাকতে পারে, 2 মিটারে থাকতে পারে, আমি তোমাকে এক্সাম্পলের জন্য বললাম। এই যে ওয়্যারটা আছে, এই ওয়্যারটা হচ্ছে 4 মিটারের। আচ্ছা তুমি আইডিয়া করো তো, একটা 4 মিটারের ওয়্যারকে, 4 মিটারের ওয়্যারটা আই থিঙ্ক তোমার অনেকটা বড় জায়গা কভার করবে, অনেকটাই বড় জায়গা কভার করবে। তার মানে ফিজিক্সের ল্যাবে যদি তুমি এটা মানে কোথাও প্লেস করো, কিংবা কোথাও এই যে প্র্যাকটিক্যালটা তুমি যদি স্টার্ট করো, তাহলে অনেকটা বড় তোমার জায়গাটা, স্পেস অনেক নেবে, তাই না? সেই জন্য আমরা করলাম কি, এই ওয়্যারটাকে 1 মিটার করে করে ব্রেক করে দিলাম, ওয়্যারটাকে 1 মিটার করে করে ব্রেক করে দিলাম। দেখো এটা 1, তারপর আবার 1, 2 মিটার হলো,
3 মিটার হলো 4 মিটার হলো, তার মানে এইটুকু জায়গার মধ্যে আমি 4 মিটার ওয়্যারটাকে প্লেস করে দিতে পারলাম। এটার মানে এটা করার আর পিছনে আর কারণ নেই, জাস্ট স্পেসটাকে কমানোর জন্য আমরা ওয়্যারটাকে কি করলাম, ব্রেক করে দিলাম। মানে এটা 4 মিটার ছিল, এরকম 4 বার আমি রাউন্ড করে, মানে এরকম 4 বার করে রাউন্ড করে করে আমি 4 মিটার করে দিলাম ওয়্যারটা। আমাদের 4 মিটার থাকলেই হলো, ঠিক আছে। 4 মিটার থাকতে তার মানে এটা নয় যে আমি আরো 8টা ভাঁজ দিয়ে দেবো, মানে এরকম না। মানে আমি এরকম একটা কনভেনিয়েন্ট করেই রাখবো, ঠিক আছে। মানে যত খুশি তত আমি এরকম মুড়ে দিতে পারি না যে স্যার আরো তো ছোট করতে পারতাম এটাকে, না আর ছোট করা যাবে না। বাট একটা পোটেনশিয়ালের একটা ওয়্যারের তো একটু পোটেনশিয়াল থাকবে, তাই না? ওয়্যারের 2 টার্মিনালেও পোটেনশিয়াল পাবো, তো পোটেনশিয়ালটা যেন সেম থাকে সেই জন্য আমরা এরকম 4টে টার্মিনালে ব্রেক করে দিই আমরা, ঠিক আছে। তো কনস্ট্রাকশনটা এরকম হয়, মেন কনস্ট্রাকশন এরকম হয়। আমি কনস্ট্রাকশন দেখাতে যাব, দেখিয়ে দেবো তোমাদের কনস্ট্রাকশনটা কিরকম হয়। যখন নিউমেরিক্যাল করবো তখন কি এরকম বারবার ড্র করবো না, নিউমেরিক্যাল করবো তখন আমি সিম্পলি এরকম একটা ওয়্যারকে ড্র করে দেবো সিম্পলি, ঠিক আছে। আমাদের তো স্পেস লাগছে না। বাট অরিজিনালি যখন প্র্যাকটিক্যালি ফিজিক্যালি তুমি যখন করবে তখন তোমার এই স্পেসটা কম করার জন্য আমি এরকম ভাবে জিগজ্যাগ ভাবে আমি এটা করতে থাকবো, ঠিক আছে। ওয়্যারটা ক্লিয়ার? সবাই শুনতে পাচ্ছ? সবাই ক্লিয়ার আছে সবকিছু? হ্যাঁ। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর একটা তোমাদের কাছে একটা বলি, তোমরা কেউ মাঝে মাঝে দেখি লিভ করে যাও, শেষের দিকে লিভ করো না কেউ, কারণ আমার যেহেতু রেকর্ডিং হচ্ছে এটা তোমাদেরই প্রবলেম হবে। কারণ ওই আমি দেখছিলাম আগের ভিডিওটা দেখবে, একটু আগের ভিডিওতে একটু প্রবলেম হয়েছিল। তো লিভ করো না কেউ, ক্লাসের শেষ অবধি থেকো, সুবিধা হবে। আচ্ছা, স্ক্রিনটা সরে যাই। ওকে, দেখো। সো 4 মিটারের এটা আছে, আমি সেটাকে জিগজ্যাগ করে আমি ছোট করে নিলাম। আমাদের পোটেনশিওমিটারের মেন কনস্ট্রাকশন হচ্ছে এইটুকুটা হচ্ছে পোটেনশিওমিটারের মেন কনস্ট্রাকশন। আর কি থাকে স্যার এর সাথে? কি আর কিছু থাকে? হ্যাঁ, আরেকটা থাকে, এটা হচ্ছে একটা গ্যালভানোমিটার থাকে, এবং এই গ্যালভানোমিটারে কি করি আমরা, নাল পয়েন্ট ডিটেক্ট করি। নাল পয়েন্ট তোমার মনে আছে? নাল পয়েন্টটা কি? হ্যাঁ, নাল পয়েন্ট স্যার, ওই তো স্যার বলেছিলেন যেখানে নাল পয়েন্ট, এমন একটা পয়েন্ট পাবো যেখানে আমাদের কারেন্টটা জিরো হয়ে যাবে। ওই পয়েন্টে, নাল পয়েন্টে যদি আমি ডিটেক্ট করি তাহলে ওই যে গ্যালভানোমিটার দিয়ে যে কারেন্টটা আসবে সেই কারেন্টটা জিরো হয়ে যাবে, এটাই বলেছিলেন তাই তো? চলো আরেকবার দেখবো, তাহলে আমরা করবো কি ইউজেস গুলো, এই তিনটে ইউজেস প্রুভ করবো কিরকম ভাবে ইট ক্যান মেজার দ্য ইএমএফ অফ সেল, কিভাবে ইএমএফ টাকে ডিটারমাইন করে পোটেনশিওমিটার কিভাবে ইএমএফ টাকে ডিটারমাইন করে, চলো দেখবো। আচ্ছা, সেটা করার আগে আমাকে একটু একটু এখান থেকে বলো, লেটস সে আমাদের এই যে সেলটা যেটা আছে, এই সেলটা হচ্ছে আমি ধরে নিলাম ভি ভোল্টেজ সেল রয়েছে, তার মানে এই সেলটা যদি ভি ভোল্টেজ সেল হতো, তার মানে আমি এ টার্মিনাল, এটাকে যদি এ টার্মিনাল বলি আর এটাকে আমি বি টার্মিনাল বললাম, তার মানে এ টার্মিনালের এখানে 0 ভোল্ট পাবো আর বি টার্মিনাল এখানে ভি ভোল্ট পাবো। হ্যাঁ, একদম ঠিক, কারণ এটা নেগেটিভ টার্মিনাল থাকবে, এখানে 0, এখানে এটা পজিটিভ, এখানে প্লাস ভি, তবেই তো পোটেনশিয়াল ডিফারেন্স ভি ভোল্ট হবে, তাই না? সেলের পোটেনশিয়াল ডিফারেন্স ভি ভোল্ট তবেই হবে। তাহলে 0 যদি এখানে থাকে তাহলে ইকুয়াল পোটেনশিয়াল মেথড ফর্মুলাতে আমি এখানে 0, তার মানে কিছু নেই এখানে 0 এসে পাবো, এখানে পোটেনশিয়াল 0 পাবো। আর এখানে ভি ভোল্ট আছে, এই এসে আমি এই ওয়্যারের টার্মিনালে ভি পোটেনশিয়াল পাবো, মানে এই ওয়্যারের দুটো টার্মিনালে আমি পোটেনশিয়াল ডিফারেন্স কত পাবো? ভি ভোল্ট পাবো, ঠিক আছে, ভি ভোল্ট পাবো। এটা এক্স্যাক্টলি সবসময় ভি ভোল্ট পাবো এরকম কোনো কথা নেই, যদি মাঝে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিতাম তাহলে এই ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সটা চেঞ্জ হয়ে যেত। বাট যেহেতু এখানে কিছু নেই সেহেতু আমি এই ওয়্যারের দুটো এন্ডে আমি পাবো ভি ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স। এবার ধরে নাও আমি যদি এই টার্মিনালটা বলি, এই টার্মিনালটা এইখানে, এইটুকুর জন্য আমি এই সি পয়েন্ট, এটাকে আমি সি পয়েন্ট বললাম, ওকে। এই সি পয়েন্ট, এইটুকুটার লেন্থ ধরে নাও আমি নিলাম এক্স নিয়ে নিলাম, চলো এক্স নিয়ে নিলাম লেন্থ, এ থেকে সি অব্দি। আমি বললাম তোমাকে কি বলছি, আমি বললাম যে এ থেকে বি অব্দি পোটেনশিয়াল ডিফারেন্স কত, পোটেনশিয়াল ড্রপ কত, ভি ভোল্ট। এ থেকে বি এর মধ্যে পোটেনশিয়াল ড্রপ কত, ভি ভোল্ট। তাহলে আমাকে বলো তো এই এ থেকে সি অব্দি পোটেনশিয়ালের ড্রপ কত হবে, বের করতে পারবে? এ থেকে বি অব্দি পোটেনশিয়ালের ডিফারেন্স হচ্ছে ভি ভোল্ট, তাহলে এই এ থেকে সি অব্দি পোটেনশিয়ালের ড্রপ কত হবে? স্যার এটা কি ইউনিটারি মেথডে করবো? হ্যাঁ, একদম ইউনিটারি মেথডে করবো। দেখো কিরকম ভাবে ইউনিটারি মেথডেই করবো। দেখো আমি বলতে পারি যে এই যে এল লেন্থের যে রয়েছে, এই এ থেকে বি অব্দি মানে কত লেন্থ, এ থেকে বি অব্দি লেন্থ কত, এল ধরেছি আমি, তাই না? এ থেকে বি অব্দি যে লেন্থটা নিয়েছি আমি, সেটা কত লেন্থ নিয়েছি, এল। হ্যাঁ স্যার, এল লেন্থ নিয়েছেন, তাহলে এল লেন্থের জন্য আমি পোটেনশিয়াল ড্রপটা কত বলতে পারি, ভি ভোল্ট। এল লেন্থের জন্য পোটেনশিয়াল ড্রপ ভি ভোল্ট, তাই না? হ্যাঁ, এল লেন্থের জন্য পোটেনশিয়াল ড্রপ কত, পোটেনশিয়াল ড্রপ ইকুয়াল টু
হচ্ছে ভি ভোল্ট। এল লেন্থের পোটেনশিয়াল ড্রপ হচ্ছে ভি ভোল্ট। আচ্ছা, এল লেন্থের যদি পোটেনশিয়াল ড্রপ ভি ভোল্ট হয়, তাহলে ইউনিট লেন্থের পোটেনশিয়াল ড্রপ কত হবে? মানে ওয়ান ইউনিট লেন্থের পোটেনশিয়াল ড্রপ কত হবে? ওয়ান ইউনিট লেন্থের পোটেনশিয়াল ড্রপ কত হবে? স্যার ভি বাই এল হবে, আমরা এটা ইউনিটারি মেথডে জানি। আচ্ছা, তাহলে তাহলে এ থেকে সি অব্দি লেন্থ কত নিয়েছি? এক্স ইউনিট। এ থেকে সি অব্দি লেন্থ কত নিয়েছি? এক্স ইউনিট। তাহলে এক্স ইউনিটের জন্য পোটেনশিয়াল ড্রপ কত হবে? ভি বাই এল, সরি, ভি বাই এল ইন্টু এক্স, ভি বাই এল ইন্টু এক্স, এটাই হয়ে যাবে এক্স লেন্থের জন্য পোটেনশিয়াল ডিফারেন্স। মানে এ থেকে সি অব্দি যদি আমি মেজার করি এইটুকুটার লেন্থে, মানে এইটুকুটা এ থেকে সি, এইটুকুটার জন্য আমি যদি পোটেনশিয়াল ড্রপ মেজারমেন্ট করি, কত পাবো? ভি এল বাই এক্স, ভি ভি বাই এল ইন্টু এক্স, ভি বাই এল ইন্টু এইটুকুটা পাবো, এইটুকুটার জন্য পোটেনশিয়াল ড্রপ। আর পুরোটা যদি মেজারমেন্ট করি তাহলে ভি পাবো, পুরোটা যদি মেজারমেন্ট করি এ থেকে বি অব্দি যদি মেজারমেন্ট করি তাহলে ভি পাবো। আর এক্স এইটুকুটার জন্য যদি মেজারমেন্ট করি তাহলে ভি বাই এল ইন্টু এক্স পাবো। ক্লিয়ার হয়েছে এটা? এখান থেকে আমি বলতে পারি, একটা নতুন টার্ম নিয়ে আসতে পারি। এই যে ভি বাই এল লিখলাম না, এটা কার জন্য? কতটুকুটা আমি পোটেনশিয়াল ড্রপ? ভি বাই এলটা কতটুকুটা পোটেনশিয়াল ড্রপ? ইউনিটের জন্য, মানে ওয়ান মানে ইউনিট লেন্থে তার পোটেনশিয়াল ড্রপ কত হচ্ছে? ভি বাই এল। ইউনিট লেন্থে তার পোটেনশিয়াল ডিফারেন্স কত হচ্ছে? ভি বাই এল। ইউনিট লেন্থে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে ভি বাই এল। ওকে, সো আমি এখানে বলতে পারি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট GRADIANT, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। আচ্ছা, পোটেনশিয়াল গ্রেডিয়েন্টকে আমরা কে দিয়ে ডিনোট করি? পোটেনশিয়াল গ্রেডিয়েন্টকে কে দিয়ে ডিনোট করি? ওকে, পোটেনশিয়াল গ্রেডিয়েন্টকে কে দিয়ে ডিনোট করি? সো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কে ইকুয়াল টু হচ্ছে ভি বাই এল। দেখো, বুঝতে পারলে কি হয়েছে এটা? পোটেনশিয়াল ডিফারেন্স কি? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কি? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ইউনিট লেন্থে তোমার কতটা পোটেনশিয়াল ড্রপ হচ্ছে, সেটাই হচ্ছে তোমার পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ইউনিট লেন্থে, এল লেন্থে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে ভি ভোল্ট, ইউনিট লেন্থে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে ভি বাই এল ভোল্ট। বলছে এই যে ইউনিট লেন্থে যে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে সেটাই হচ্ছে তোমার পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। সো কে ইকুয়াল টু ভি বাই এল, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কে কে হিসাবে নিলাম। তো কে ইকুয়াল টু ভি বাই এল। হ্যাঁ, একদম ঠিক। তাহলে আমাকে বলো এ থেকে সি অব্দি পোটেনশিয়াল ড্রপটা কত? ভিএসি, বলো ভিএসি পোটেনশিয়াল ড্রপটা কত? স্যার এখানে তো বের করেছেন, এ থেকে সি অব্দি যে পোটেনশিয়াল ড্রপ হবে সেটা বের করেছেন তো, ভি বাই এল ইন্টু এক্স। হ্যাঁ, ভি বাই এল ইন্টু এক্স, এটাই। একটা ইউনিট লেন্থে পোটেনশিয়াল ড্রপ কে বলা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ইউনিট লেন্থে পোটেনশিয়াল ড্রপ তোমরা পাশে খাতায় লিখে রাখতে পারো, নোট হিসাবে লিখে রাখতে পারো। ইউনিট লেন্থে পোটেনশিয়াল ড্রপ, দ্যাট ইজ কল্ড পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এন্ড ভ্যালু ইজ কে ইকুয়াল টু, কে দিয়ে ডিনোট করা হয় পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কে, এন্ড দ্য ভ্যালু ইজ ভি বাই এল। এন্ড এ থেকে সি অব্দি যে কোনো লেন্থ আমি নিয়ে নিয়েছি, র্যান্ডামলি যে কোনো লেন্থ নিয়ে নিয়েছি, সেই যে কোনো লেন্থের ইউনিট, মানে আমি পোটেনশিয়াল ড্রপ কত পাবো? ভি বাই এল ইন্টু ওই লেন্থটা, মানে এক্স লেন্থ। এটা এইটুকুটা বোঝা গেছে তোমাদের? বুঝতে পেরেছো? বোঝা গেছে? বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে। তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বুঝতে পারলে, এক্স এর জন্য কতটা আমাদের পোটেনশিয়াল ড্রপ হবে সেটা বোঝা গেল। এবার আমাকে হেডিং দাও, টু মেজার ইএমএফ অফ এ সেল। এই যে ফার্স্ট ইউজেসটা আমরা ক্যালকুলেট করবো। টু মেজার ইএমএফ অফ আ সেল, টু মেজার ইএমএফ অফ আ সেল। ফার্স্ট ইউজেসটা আছে টু মেজার ইএমএফ অফ আ সেল। দেখো কোয়েশ্চেন এখান থেকে কিরকম আসবে, দাও একটু ব্লার আসছে। ঠিক আছে, এখান থেকে কোয়েশ্চেন কিরকম আসবে? কোয়েশ্চেন এরকম আসবে যে ফাইন্ড আ রিলেশন, আর বলতে পারবে ফাইন্ড আ এক্সপ্রেশন ফর ইএমএফ অফ আ সেল ইউজিং পোটেনশিওমিটার। মানে একটা ইএমএফ অফ আ সেলের একটা তোমাকে এক্সপ্রেশন তৈরি করতে বলবে ইউজিং পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার দিয়ে একটা ইএমএফ অফ আ সেলের, মানে একটা সেলের ইএমএফটা মেজার করতে বলবে বা একটা রিলেশন তৈরি করতে বলবে। বোঝা গেছে কোয়েশ্চেনটা? ওকে,
ইউজিং পোটেনশিওমিটারটা মেনশন। ওকে, দেখো এর জন্য একটা ডায়াগ্রাম ড্র করো। এই ডায়াগ্রামটা খুব ভালো করে বুঝবে। এটা আগে একটা সেল ড্র করো, সেলের পরে এটা পজিটিভ, এটা নেগেটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, তারপরে এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, আর এটা ওয়্যার, এটা হচ্ছে ওয়্যারটা, এটা হচ্ছে ওয়্যার, এই যে ওয়্যারটা, এটা হচ্ছে এ টার্মিনাল, এটা হচ্ছে বি টার্মিনাল, এটা হচ্ছে ওয়্যারটা। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখান থেকে নিচের দিকে আমাকে একটা সেলের ইএমএফ বের করতে হবে, তাই না? আমাকে কি ক্যালকুলেট করতে হবে? একটা সেলের ইএমএফ। আচ্ছা, এই সেলের ইএমএফ না, এটা তো তোমার নোন সেল, মানে এটা তোমার তুমি এর ভ্যালু যে ভি ভোল্ট আছে সেটা তুমি জানো, এটা নোন। এটা এই সেলের আমি ইএমএফ বের করবো না, আমরা একটা আননোন সেল নেব, আননোন সেল দেওয়া থাকবে, সেই আননোন সেলের আমি ইএমএফটা ক্যালকুলেট করব। আমি আননোন সেলের ইএমএফটা এখানে নিলাম, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, আর এটা হচ্ছে আননোন সেল। এর এই আননোন সেলের সাথে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে, একটা ইন্টারনাল মাঝে একটা, জানো তোমরা আননোন সেলের একটা মানে সেলের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, তো সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা এখানে আমি ক্যালকুলেট করে দিয়েছি, মানে এখানে ড্র করেছি। এটা হচ্ছে আমাদের গ্যালভানোমিটার, আর এই গ্যালভানোমিটারের সঙ্গে জকিটা লাগানো থাকবে, এটা হচ্ছে জকিটা লাগানো থাকবে গ্যালভানোমিটারের সাথে। ওকে, এই লেন্থটা হচ্ছে, পুরোটা লেন্থ হচ্ছে এল লেন্থ, এল লেন্থের ওয়্যার নিয়েছি। আর এখান থেকে যে লেন্থটা নিয়েছি, এই লেন্থ, এইটুকুটা লেন্থ যেখানে নাল পয়েন্ট পাওয়া গেছে, সেটা ডিস্টেন্স হচ্ছে এক্স ডিস্টেন্স, এক্স ডিস্টেন্স নিয়েছি। মানে এই জায়গাটায় তুমি নাল পয়েন্ট পেয়েছো, নাল পয়েন্ট পেলে গ্যালভানোমিটার দিয়ে কোনো আমাদের কারেন্ট ফ্লো করবে না। নাল পয়েন্ট পাওয়া মানে বুঝে নেবে যে গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। ওকে, কনস্ট্রাকশন মানে ডায়াগ্রাম ড্র করা হয়েছে, হয়ে গেছে সবাই? না স্যার, ওকে, তাড়াতাড়ি ডায়াগ্রাম ড্র করে নেওয়ার পরে একটু ভালো করে বুঝবে, এটা কনস্ট্রাকশনটা একটু বুঝতে হবে। ডায়াগ্রাম ড্র করে নিয়ে 2 মিনিট চুপচাপ ভালো করে বুঝবে, না বুঝতে পারলে আবার জিজ্ঞেস করো আমাকে। কনস্ট্রাকশনটা একটা কনস্ট্রাকশন বুঝে নাও, দুটো পরে যে টোটাল তিনটে করবো আমরা, একটা কনস্ট্রাকশন বুঝে নাও, বাকি দুটো এমনি বুঝে নেবে। ফার্স্ট কনস্ট্রাকশনটা বুঝে নাও যে কিভাবে এখানে মানে সেলের পোটেনশিয়ালটা কিভাবে হচ্ছে। তো আশেপাশে যদি আরশোলার ডিম খাও তোমরা, আরশোলার ডিম খাওয়া বন্ধ করো, ঠিক আছে? আশেপাশে মোবাইলে যদি অন্য কোনো ট্যাব খোলা থাকে, ট্যাবটা মুছে দাও। ওকে, দেখো, আচ্ছা আমাদের এটা তো নন সেল, এটা নন সেল, এটা হচ্ছে কি, এটা আননোন সেল। ওকে, এটা হচ্ছে আননোন সেল, আর এটা আননোন সেলের রেজিস্ট্যান্স আর, ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা আননোন সেলের রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স আর। এই আননোন সেলের যেটা আমি ইএমএফটা লেখা, ইএমএফটা যেটা আছে সেটাকে আমি ই দিলাম, ই, ই নাম দিলাম, ধরে নাও আননোন সেলের যে ইএমএফ থাকে সেটা এপসিলন না লিখে ই দিলাম, ইএমএফ যেটা ই, ই ফর ইএমএফ। ওকে, আচ্ছা এখানে বলো আমাদের যে পোটেনশিয়াল, এই যে এই সেলের যে পোটেনশিয়াল আছে সেটা নেগেটিভ টার্মিনালে কত হয়? আমি ধরে নিলাম 0। আর এখানে কত হবে? ধরে নিলাম ভি। এই টার্মিনালে, তবেই না পোটেনশিয়াল ড্রপটা ভি সেল, ভি ভোল্ট হবে, তবেই তো পোটেনশিয়াল ডিফারেন্স ভি ভোল্ট হবে, ঠিক আছে? আচ্ছা এখানে এসে এই টার্মিনাল দিয়ে এসো তো, এই টার্মিনাল দিয়ে দেখো, দেখো এই অবধি, এ টার্মিনাল অবধি জিরো পোটেনশিয়াল হবে, এইখানে এই পয়েন্ট অবধি জিরো পোটেনশিয়াল হবে, কারণ এখানে কোনো কানেকশন নেই, মানে কোনো রেজিস্ট্যান্স নেই, কিছু নেই, ক্যাপাসিটর নেই, তার মানে এখানে অবধি জিরো হবে। এটা অবধি জিরো কেন হবে? এটা অবধি জিরো তো হবেই, এটাও তো জিরো হবে, এই পয়েন্ট অবধি তো জিরো হবে, এই পয়েন্ট অব্দি যদি জিরো হবে, আচ্ছা এই পয়েন্ট অব্দি জিরো হলে এটাও জিরো হবে। দেখো বুঝতে পারলে কিনা বলো? আমাদের এখানে যখন ভি 0 ভোল্ট থাকবে, এখানে 0 ভোল্ট, এখানে ভি ভোল্ট, তবেই পোটেনশিয়াল ডিফারেন্স ভি ভোল্ট হবে। আর এখানে 0 ভোল্ট যদি থাকে, তার মানে এই এ টার্মিনালে এসে আমাদের 0 ভোল্ট, এখানে এসে 0 ভোল্ট, এই অবধি এসে আমাদের 0 ভোল্ট হবে, এই অবধি এসে আমাদের 0 ভোল্ট হবে। এবার দেখো, এবার দেখো, সাপোজ আমি ফার্স্ট সিচুয়েশন পাওনি, নাল পয়েন্টে এখনো টাচ করাওনি, গ্যালভানোমিটারের জকিটাকে, এই যে জকি যেটা লাগানো রয়েছে, এই জকিকে তুমি মানে নাল পয়েন্ট খুঁজে এখনো পাওনি, লেটস সে ধরে নাও নাল পয়েন্ট পাওয়া যায়নি, সেই সিচুয়েশনটা আমি বলছি, তারপর আমি বলবো নাল পয়েন্ট পেলে কি মানে পেলে কি হবে। প্রথমে আমি নাল পয়েন্ট পাওনি, ধরে নাও ইফ নাল পয়েন্ট ইজ নট গিভেন, নাল পয়েন্ট
তুমি পাওনি, খুঁজে এখনো পাওনি। ওকে, তুমি সার্চ করছো, নাল পয়েন্টকে সার্চ করছো, এরকম টাচ করে করে সার্চ করছো। একবার এখানে টাচ করছো, গ্যালভানোমিটার ডিফ্লেকশন এই দিকে দিচ্ছে। একবার এখানে টাচ করছো, গ্যালভানোমিটার ডিফ্লেকশন এই দিকে দিচ্ছে। ঠিক আছে, এরকম করে নাল পয়েন্ট তুমি সার্চ করছো। যখন যখন তুমি সার্চ করছো নাল পয়েন্ট খুঁজে পাওয়া যায়নি, সেই সময় কনস্ট্রাকশনটা কি রকম হবে সেটা একটু দেখো। আচ্ছা, এখানে যখন 0 ভোল্ট হবে, যখন নাল পয়েন্ট পাওয়া যায়নি, তার মানে কি গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তবেই তো গ্যালভানোমিটার ডিফ্লেকশন দিচ্ছে। তুমি এখানে যখন টাচ করিয়েছো, এখানে যখন টাচ করাবে তখন গ্যালভানোমিটার ডিফ্লেকশন এই দিকে দেবে। আবার এখানে যখন টাচ করবে তখন গ্যালভানোমিটার ডিফ্লেকশন এই দিকে দেবে। মানে লেটস সে গ্যালভানোমিটার এ পয়েন্টের কাছাকাছি যখন টাচ করাবে, এ পয়েন্ট, এই যে এ পয়েন্টের কাছাকাছি এইরকম সাইডে যখন টাচ করাবে, গ্যালভানোমিটার ডিফ্লেকশন এইরকম ভাবে দেবে, এইদিকে দেবে, এইদিকে দেবে। গ্যালভানোমিটার ডিফ্লেকশন এইদিকে দেবে। আর যখন বি পয়েন্টে টাচ করাবে, তখন গ্যালভানোমিটার ডিফ্লেকশন বি পয়েন্টের কাছাকাছি কোনো এইসব জায়গায় টাচ করাবে। তার মানে এ আর বি এর মাঝামাঝি কোনো জায়গায় আমাদের গ্যালভানোমিটারে মানে নাল পয়েন্ট আছে, আমাদের ওয়্যারে নাল পয়েন্ট আছে, এ পয়েন্টের মাঝামাঝি কোনো জায়গায়। এবার দেখো, যখন তুমি নাল পয়েন্ট খুঁজে পাওনি, সেই সময়টা এখানে তো 0 ভোল্ট, এখানে অব্দি 0 ভোল্ট, কারণ এখানে 0 আছে, এ অব্দি 0 ভোল্ট। এবার দেখো, এখানে যে পেয়ে গেছো তুমি সেল কি করে, সেলের এই টার্মিনাল থেকে এই টার্মিনাল গেলে পোটেনশিয়ালটা বাড়ে না কমে? এই যে নেগেটিভ থেকে পজিটিভ গেলে পোটেনশিয়ালটা বাড়বে না কমবে? বলো, পোটেনশিয়ালটা বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। আমরা কিরচফ লতে পড়েছিলাম লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ যাবো। যদি নেগেটিভ থেকে পজিটিভ দিকে যদি যাই, তাহলে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ। তার মানে এখানে যদি 0 হয়, এখানে পোটেনশিয়ালটা কিছুটা বাড়বে। লেটস সে এখানে যে পোটেনশিয়ালটা বাড়বে, ধরে নাও আমি সেটাকে পোটেনশিয়ালকে ই বললাম, ই, কারণ এখানে ইএমএফটাকে ই নিয়েছি, এখানে বলে দিলাম ই। ওকে, ওকে, ই বলে দিলাম। এই পয়েন্টে পোটেনশিয়ালটা বাড়লো, মানে 0 থেকে ই বাড়লো। তার মানে এই সেলের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপটা কত আছে বলো না এখন? এই সেলের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপটা কত আছে বলো না একটু? সেলের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপটা ই, 0 থেকে ই, তার মানে সেলের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপটা আছে ই। এটুকু তো তোমরা মানছো? এটুকুটা মানছো তো, যে এই সেলের অ্যাক্রসে আর এখানে একটা সেল আছে, মানে এটা দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে এখানে 0, আর এখানে লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়াল হলো। লেটস সে এই হায়ার পোটেনশিয়ালকে আমি ই ধরে নিলাম। তার মানে এই দুটো টার্মিনালে, নেগেটিভ আর পজিটিভ, এই দুটো টার্মিনালে পোটেনশিয়াল ড্রপটা কত হবে? ই। পোটেনশিয়াল ড্রপটা হবে ই। আর আমরা পোটেনশিয়াল ড্রপকে কি দিয়ে ডিনোট করি? ভয়ে দিয়ে। এই যে পোটেনশিয়াল ড্রপকে, পোটেনশিয়াল ডিফারেন্সকে, পোটেনশিয়াল ড্রপ মানে পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্সকে কি দিয়ে ডিনোট করি? ভি দিয়ে ডিনোট করি। তো ভি ইকুয়াল টু ই বলতে পারি? হ্যাঁ, একদমই বলতে পারি, ভি ইকুয়াল টু ই বলাই যায়। ওকে, আচ্ছা, আমি ধরে নিলাম আই কারেন্ট ফ্লো হচ্ছে, এটা দিয়ে, এই রেজিস্ট্যান্স দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। ওকে, 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 আই কারেন্ট ফ্লো হচ্ছে। আচ্ছা, এখানে যেই আমি রেজিস্ট্যান্স পেলাম, আমাদের কি পোটেনশিয়াল ড্রপটা কমবে না বাড়বে? পোটেনশিয়াল ড্রপটা বাড়বে না কমবে আমাকে বলো? রেজিস্ট্যান্স যদি পাই, আমি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় পোটেনশিয়াল ড্রপটা লো হবে না বাড়বে? বলো। লো হবে। লো হবে না বাড়বে? লো হবে না হাই হবে? অবভিয়াসলি লো হবে। আমরা কিরচফ লতেও করেছিলাম এটা, যে পোটেনশিয়াল, কোনো একটা পোটেনশিয়াল, একটা রেজিস্ট্যান্স যদি থাকে, এই দেখো, একটা রেজিস্ট্যান্স যদি থাকে আর আই কারেন্ট যদি এখান দিয়ে ফ্লো হয়, তাহলে লেটস সে যদি এখানে ভি ভোল্ট থাকে, ভি ভোল্ট এটা দিয়ে পাস হয়। এবার ভি ভোল্ট, এই যে এই টার্মিনালে যদি ভি ভোল্ট থাকে, লেটস সে এই টার্মিনালে ভি ভোল্ট থাকে, তাহলে এই ভি ভোল্টটা যখনই আমাদের রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে পাস করবে, তখন এই ভি ভোল্টটা কিছুটা কমে যাবে। কারণ পোটেনশিয়ালটা ড্রপ হবে কিছুটা রেজিস্ট্যান্সের জন্য, পোটেনশিয়াল ড্রপ হবে। তার মানে নিশ্চয়ই এই টার্মিনালে পোটেনশিয়ালটা ড্রপ হবে, এই রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য। এক সেকেন্ড, ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য পোটেনশিয়ালটা কিছুটা ড্রপ হবে। আচ্ছা, হচ্ছে একটা, ওকে, দেখো দেখো দেখো, সেটা বলছিলাম আমি। আমি এইটা, এখানে যে রেজিস্ট্যান্সটা যেটা আছে, লেটস সে এখানে যদি পোটেনশিয়ালটা আমাদের 5 ভোল্ট হয়, এই টার্মিনালে, তাহলে রেজিস্ট্যান্সকে ক্রস করে যাবার পরে এই টার্মিনালে আমাদের পোটেনশিয়ালটা 3 ভোল্ট হয়ে যাবে। তার মানে হচ্ছে কি, এখানে পোটেনশিয়ালে কিছু ড্রপ হচ্ছে, এই ইন্টারনাল এই রেজিস্ট্যান্সের জন্য পোটেনশিয়ালটা ড্রপ হচ্ছে। তার মানে এই সেলের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ছিল ই, সেটা আরেকটু কমে যাবে এই আর এর জন্য, আরেকটু কমে যাবে।
কমে কতটা যাবে, কতটা কমবে? আমরা জানি মাইনাস আই আর, কারণ আমাদের এই পোটেনশিয়ালটা কতটা কমবে, ভি ইকুয়াল টু আই আর, ফর্মুলা জানি ভি ইকুয়াল টু আই আর, আই কারেন্ট ফ্লো হচ্ছে আর রেজিস্ট্যান্স হচ্ছে আর, তাহলে এটাই পোটেনশিয়াল ড্রপ হবে এই রেজিস্ট্যান্সের জন্য। আর আমরা এই ফর্মুলাটা তোমরা একটু মনে করো না, মনে করো তো এই ফর্মুলাটা করেছিলাম কিনা আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য ইকুয়াল টু ই মাইনাস আই আর, এই ফর্মুলাটা করেছিলাম না, প্রুভ করেছিলাম ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর। হ্যাঁ, এই যে ওই জায়গাটাই, ওই জন্যই আমরা এই ফর্মুলাটা পেয়েছিলাম এইরকম। এবার বুঝতে পারলে কেন পেয়েছিলাম ই মাইনাস আই আর? মাইনাস আই আরটা কেন? বিকজ এই যে রেজিস্ট্যান্সটা আছে এই সেলের অ্যাক্রসে পোটেনশিয়াল ছিল ই। যদি সাপোজ লেটসে এই ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকতো তাহলে খুব সুন্দরভাবে আমাদের পোটেনশিয়াল ভি ইকুয়াল টু ই হয়ে যেত খুব সুন্দরভাবে। যেহেতু আমাদের আর রেজিস্ট্যান্স থেকে গেছে, এই পোটেনশিয়ালটা ই আর থাকতে পারছে না, ওর থেকেও কমে যাচ্ছে। ই এর ভ্যালু যদি আমি 5 ভোল্ট নিই, আর আর অ্যাড করার পরে ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যাড করার পরে পোটেনশিয়ালটা আরো কমে যাবে, 5 থেকে 4 হয়ে যাবে কিংবা 3 হয়ে যাবে। হয়ে গেছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যাড করলে পোটেনশিয়ালটা আরো একটা ড্রপ করে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি যে আমাদের যে পোটেনশিয়ালটা এখানে এই আর ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য কমে যেটা যাচ্ছে পোটেনশিয়ালটা, সেটা ওই কমে গিয়ে এখানে যাচ্ছে, এখানে গিয়ে আলটিমেটলি গ্যালভানোমিটার দিয়ে থ্রু করে এই জায়গাটা এসে আমাদের এই পোটেনশিয়ালটা হচ্ছে, মানে এই যে এটা এই পোটেনশিয়ালটা ভি ই মাইনাস আই আরটা, এটা না এই পোটেনশিয়াল। বুঝতে পেরেছো? এটা এই টার্মিনালে জিরো থেকে এই টার্মিনালে গেলাম ই হলো, ই এর পরে আমরা জিরো থেকে ই গেল, এই টার্মিনালে গিয়ে ই হলো পোটেনশিয়াল ডিফারেন্স। তারপরে আবার আমাদের রেজিস্ট্যান্স আর আছে, তার মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা আরো ড্রপ হবে। তো ই মাইনাস আই আর, আমি একটা নাম দিলাম ভি, নাম দিলাম ই মাইনাস আই আর এর জন্য যে পোটেনশিয়ালটা ড্রপ হলো সেই নাম দিলাম ভি। আলটিমেটলি সেই ভি পোটেনশিয়াল ড্রপটা গিয়ে এখানে গিয়ে পৌঁছলো। তাহলে আমাকে বলো এই টার্মিনালের অ্যাক্রসে আর সরি এই টার্মিনালের অ্যাক্রসে এই দুটো টার্মিনালের অ্যাক্রসে আমাদের পোটেনশিয়াল ড্রপটা কত হলো? ভি, জিরো থেকে ভি, মানে এই দুটো টার্মিনাল অ্যাক্রসে পোটেনশিয়ালটা কত হবে? 0 টু ভি, তাই না? বলো বুঝতে পারছো কিনা? বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার কি হচ্ছে, এই দুটো টার্মিনাল অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপটা ভি হচ্ছে। কেন ভি হচ্ছে বুঝতেই পারছো, ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে সেই জন্য। কিন্তু আমাদের যদি কারেন্ট না ফ্লো হতো, এবার এসো অরিজিনাল এই জায়গাতে এবার এসো কারেন্ট যদি না ফ্লো হয়, এবার নাল পয়েন্ট পেয়ে গেছো, ধরে নাও নাল পয়েন্ট পেয়ে গেছো। এই সব মনে রাখবে, খুব ভালো করে মনে রাখবে, কারণ তোমরা মুখস্থ করে কোনো সাবজেক্ট মুখস্থ করে খুব একটা বেশি দিন চলা যায় না। তোমরা আমি যে প্রুফটা করাবো সেই প্রুফটা মুখস্থ করে দিলে হয়ে যাবে তোমাদের, কিন্তু মুখস্থ করে কতদিন চলবে? তুমি মুখস্থ করে কোনোদিনই পারবে না, ঠিক আছে? তো জিনিসগুলো এক একটা পয়েন্ট গুলো ক্লিয়ার করতে হবে যে কেন এটা নাল পয়েন্ট না পেলে কি হতো, নাল পয়েন্ট পেলাম তারপরে কি হচ্ছে। তাহলে নাল পয়েন্ট আমি পাইনি, সেই সময় পোটেনশিয়াল ড্রপটা এই টার্মিনাল আর এই টার্মিনাল, এই টার্মিনাল নাম যদি দিই এক্স, এই যে এই টার্মিনালটার নাম দিলাম এক্স, আর এই টার্মিনালের নাম যদি দিই ওয়াই, ঠিক আছে, এক্স আর ওয়াই, তার মানে এক্স আর ওয়াই এর জিরো থেকে ভি, এক্স এর জিরো, ওয়াই হচ্ছে ভি, পোটেনশিয়াল ড্রপ কত? ভি। কিন্তু যদি আমাদের কারেন্টটা না ফ্লো হচ্ছে, কারেন্ট যদি ফ্লো না হয় তাহলে আমাদের কি হবে? এবার দেখো, কারেন্ট না ফ্লো হচ্ছে। আচ্ছা, কারেন্ট ফ্লো কখন হবে না? যখন আমরা নাল পয়েন্ট খুঁজে পাবো, তাই না? কারেন্ট গ্যালভানোমিটার দিয়ে ফ্লো কখন হবে না? নাল পয়েন্টটা যখন খুঁজে পাবো তখনই আমাদের কারেন্ট ফ্লো করবে না। আর গ্যালভানোমিটার দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে না, তখন দেখো তো আমাদের কি হচ্ছে, এখান দিয়ে জিরো, এই অব্দি জিরো তো থাকছে, এখান থেকে জিরো আসছে, এই অব্দি জিরো আসছে, ঠিক আছে। এবার ই হচ্ছে এখানে ই হচ্ছে, কিন্তু এটা দিয়ে তো আর এই সেল দিয়ে তো আর কারেন্ট ফ্লো করছে না, কারণ গ্যালভানোমিটারে কোনো কারেন্ট যাচ্ছে না, গ্যালভানোমিটার যদি কোনো কারেন্ট না যায় তার মানে সেলেও কোনো কারেন্ট যাচ্ছে না। তার মানে এই এইটুকুটা এই যে নিচের সার্কিট টুকুটাই কোনো কারেন্ট ফ্লো হবে না যখন আমি নাল পয়েন্ট পেয়ে যাবো। যখনই নাল পয়েন্ট পেয়ে যাবো এই নিচের সার্কিটে কোনো কারেন্ট ফ্লো করবে না, উপরের সার্কিটে কারেন্ট ফ্লো করবে। এই ব্যাটারি দিয়ে কারেন্ট আসবে, এখান দিয়ে কারেন্ট আসবে, মানে পজিটিভ থেকে যেত কারেন্টটা এখান দিয়ে কারেন্টটা আসবে খুব সুন্দরভাবে, এখান দিয়ে আসবে। এবার এখানে কারেন্ট গিয়ে ব্রাঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু ব্রাঞ্চ না হয়ে এখানে কারেন্টটা ব্রাঞ্চ হবে না, কারণ কি? এখানে নাল পয়েন্ট পেয়ে গেছি, যেই তুমি নাল পয়েন্ট পেয়ে যাবে আর কোনো ব্রাঞ্চ হবে না, কারেন্টটা এই গিয়ে আবার এখানে গিয়ে আই কারেন্ট এখানে ঢুকে যাবে। কিন্তু যদি নাল পয়েন্ট যখন পাচ্ছিলে না তখন কিন্তু ব্রাঞ্চ হচ্ছিল, কারেন্টটা তখন ব্রাঞ্চ হচ্ছিল, বাট যখন নাল পয়েন্ট পেয়ে গেছো তখন বলো
এই টার্মিনালে এখানে জিরো টার্মিনাল, এখানে জিরো পোটেনশিয়াল, এখানে ই পোটেনশিয়াল। আচ্ছা এখানে যদি ই পোটেনশিয়াল হয়, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি কোনো পোটেনশিয়াল ড্রপ হবে যখন কারেন্ট যদি না যায়? কারেন্ট যদি না যায়, কোনো কারেন্ট যদি না যায়, তাহলে পোটেনশিয়ালটার অ্যাক্রসে কোনো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কোনো পোটেনশিয়াল ড্রপটা হবে না। এই দেখো এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপটা কত হয়েছে? ভি ইকুয়াল টু আইআর। ভি ইকুয়াল টু আইআর কেন হয়েছে? বিকজ আই কারেন্টটা ফ্লো হচ্ছিল সেই জন্য। যদি আই কারেন্টই না থাকে তাহলে এই অ্যাক্রসে কোনো পোটেনশিয়াল ড্রপ হবে? কোনো পোটেনশিয়াল ড্রপই হবে না, কোনো পোটেনশিয়াল ড্রপ হবে না। পোটেনশিয়াল ড্রপ কেন হচ্ছে? এটার আই কারেন্ট ফ্লো হচ্ছিল বলে। বাট আই তো কারেন্ট এখন ফ্লো হচ্ছে না, বিকজ নাল পয়েন্ট পেয়ে গেছি আমি, কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না। তার মানে কোনো কারেন্ট যদি ফ্লো না হয়, তাহলে এক্স আর ওয়াই এর মাঝে, এক্স আর ওয়াই এর ভেতরে এই দুটো টার্মিনালে আমি এখন কত পোটেনশিয়াল পাবো? সেটা পাবো ই, অনলি এক্স আর ওয়াই এর মাঝে পোটেনশিয়াল পাচ্ছি ই, অনলি ই পাচ্ছি পোটেনশিয়াল এই দুটো পয়েন্টে। কিন্তু আগে কত পাচ্ছিলাম? ই মাইনাস আইআর, কারণ আই কারেন্ট ফ্লো হচ্ছিল, ই মাইনাস আইআর। তাহলে আমাকে বলো এই এই দুটো এক্স আর ওয়াই এর মধ্যে পোটেনশিয়াল কত পাবো? ই। ওকে, এই ইটাই তো গিয়ে এখানে গিয়ে পৌঁছবে। হ্যাঁ ঠিক আছে, এইটাই তো গিয়ে এখানে পৌঁছবে। এই পয়েন্টের নাম দিয়ে দাও সি, এই পয়েন্টের নাম দাও সি, সি পয়েন্ট নাম দাও এগুলো, এই পয়েন্টের নাম দাও সি। তাহলে এ থেকে সি, এ থেকে সি এর যা পোটেনশিয়াল, এক্স আর ওয়াই এর পোটেনশিয়াল সেম বলতে পারবো এবার, যখন নাল পয়েন্ট পেয়ে গেছি। বলো, যখন নাল পয়েন্ট পেয়ে গেছি তখন এ এক্স আর ওয়াই এর যে পোটেনশিয়াল, এক্স আর ওয়াই এর যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা কত? ই। এক্স আর ওয়াই এর পোটেনশিয়াল ডিফারেন্স ই, যখন নাল পয়েন্ট পেয়ে গেছি। আর এক্স আর ওয়াই এর পোটেনশিয়াল ডিফারেন্স ই, তাহলে এ আর সি এর পোটেনশিয়াল ডিফারেন্স ই হবে। দুটো ইকুয়াল বলতে পারবো কি পারবো না বলো? পারা যাবে দুটো বলতে? হ্যাঁ ঠিক আছে। তোমার ক্লিয়ার হয়েছে তো? এটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে না কোথাও ডাউট আছে? একটু বলো কোন জায়গাটায় ডাউট আছে, একটু বলো না স্যার কোন ক্লিয়ার। জায়গাটায় ডাউট আছে। ক্লিয়ার তো পুরোপুরি? ওকে ঠিক আছে, তাহলে লেখো এত কিছু তোমার। হ্যাঁ বলো, কিছু বলবে? কিছু বলবে কেউ? না না বলুন। হুম, ঠিক আছে ঠিক আছে, লেখো লেখো। উই উইল ফাইন্ড, এত কিছু লেখার তোমাদের কোনো দরকার নেই, আমি জাস্ট তোমাকে বোঝালাম তো draw করবে। উই উইল ফাইন্ড, উই উইল ফাইন্ড a null point, a null point where we'll find a null point where galvanometer shows where galvanometer shows, where galvanometer shows no deflection, no deflection, where galvanometer shows no deflection। তো আমাদেরকে এমন একটা নাল পয়েন্ট ফাইন্ড করতে হবে, আর নাল পয়েন্ট ফাইন্ড যেখানে আমাদের গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশন দিবে না। ওকে, এরপরে পরের প্যারাতে লেখো in the unknown cell, in the unknown cell, in the unknown cell, in the unknown cell, the unknown cell, current is not flowing, current is, আচ্ছা এখানে লেখো when, এখানে লেখো when in the, when দিয়ে কমা দিয়ে দাও এখানে একটা, when in the unknown cell current is not flowing, current is not flowing, current is not flowing because of null point, because of null point। তার মানে কারেন্ট আননোন সেলে কখন, মানে এই যে আননোন সেলটা যেটা রয়েছে, এই আননোন সেলে কারেন্ট কখন ফ্লো করবে না? যখন আমরা নাল পয়েন্ট খুঁজে পাবো, নাল পয়েন্ট খুঁজে পাবো। যখন কারেন্ট ফ্লো করবে না আননোন সেলে, তার মানে কি আমরা নাল পয়েন্ট খুঁজে পেয়ে গেছি। সো সো এ টু সি, এ টু সি, এ টু সি, সরি, এ টু সি মানে এ থেকে সি, এ টু সি পোটেনশিয়াল ডিফারেন্স, এ টু সি potential difference, potential difference, potential difference and potential difference between, and potential difference PD আমি শর্টকাটে লিখলাম, and potential difference between
x and y, potential difference between x and y, x and y is same, x and y is সেম। দেখো তোমাদেরকে এটাই বুঝিয়েছি আমি। দেখো আমি কি বললাম, যখন তোমার কোনো গ্যালভানোমিটার, যখন আমি নাল পয়েন্টটা খুঁজে পেয়ে গেছি তখন কি হবে, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড সি, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড সি আর পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, এক্স আর ওয়াই এর যে পোটেনশিয়াল ড্রপ আর এ আর সি এর যে পোটেনশিয়াল ড্রপটা সেম হয়ে যাবে যখন নাল পয়েন্ট খুঁজে পাবো। বাট যখন নাল পয়েন্ট খুঁজে পাবো না তখন এইটার পোটেনশিয়াল ড্রপ আর এইটুকুটা পোটেনশিয়াল ড্রপ ডিফারেন্ট হবে, এইটুকুটা পোটেনশিয়াল ড্রপ ডিফারেন্ট হবে। বিকজ কারণ নাল পয়েন্ট গেলে, মানে নাল পয়েন্ট না খুঁজে পেলে কারেন্ট যাবে, কারেন্ট গেলে এটার মধ্যে দিয়ে, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কিছু পোটেনশিয়াল ড্রপ হবে, তাহলে আলটিমেটলি এই পজিশনে গিয়ে পোটেনশিয়াল ড্রপটা অনেকটাই কমে যাবে, ঠিক আছে। কিন্তু কারেন্ট না গেলে এই দুটো টার্মিনালের পোটেনশিয়াল ড্রপ আর এই দুটো টার্মিনালের পোটেনশিয়াল ড্রপটা সেম হবে। ওকে, সো আমি এখানে লিখতেই পারি ডেল ভিএসি, মানে চেঞ্জ ইন পোটেনশিয়াল, যেটা ডেল ভিএসি দ্যাট ইজ ইকুয়াল টু ডেল ভিএক্সওয়াই, ডেল ভিএক্সওয়াই, ডেল ভিএক্সওয়াই। ওকে, লেখা হয়েছে অবধি? হ্যাঁ হুম, হ্যাঁ অবধি স্যার। লেখা হয়েছে? ওকে ওকে, এবার আমাকে বলো, আচ্ছা ডেল ভিএসি এই এসির মধ্যে, এই এসিতে পোটেনশিয়াল ড্রপটা কত আমাকে একটু বলতে পারবে? এসি এ থেকে সি পয়েন্টে পোটেনশিয়াল ড্রপটা কত? এ থেকে সি পয়েন্টে আমি আগে ক্যালকুলেট করে রেখেছি, দেখো আগের পেজে দেখো তোমাদের ক্যালকুলেট করা আছে। এ থেকে সি অব্দি পোটেনশিয়াল ড্রপটা কত? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত হয়? ভি বাই এল। তাহলে এইটুকুটা লেন্থ কত? এ থেকে সি অব্দি লেন্থ কত? এক্স। এ থেকে সি অব্দি লেন্থ কত? এক্স হয়। তাহলে এ থেকে সি এর পোটেনশিয়াল ড্রপটা কত হবে? ভি বাই বলো। এল ইন্টু এক্স। ইন্টু এক্স, একদম ঠিক, ভি বাই এল ইন্টু এক্স। তো ভি বাই এল ইন্টু এক্স। ওকে, আচ্ছা ভি এক্স ওয়াই, এই এক্স ওয়াইটা কত? পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য পয়েন্ট এক্স আর ওয়াই, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য পয়েন্ট এক্স আর ওয়াই। এই যে এই পয়েন্টে আমাদের পোটেনশিয়াল ড্রপটা কত? ই নিয়ে নিয়েছি। এই যে পয়েন্টে পোটেনশিয়াল ড্রপটা কত? ই নিয়ে নিয়েছি। তো আমি এখানে বলতে পারি আমাদের পোটেনশিয়াল ড্রপ ভি এক্স ওয়াই, যেটা ই। আচ্ছা আমাকে বলো না, এই যে ই যে পোটেনশিয়াল ড্রপ, এটা কি সেলের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ না? এই আননোন সেলের অ্যাক্রসে কি পোটেনশিয়াল ড্রপ না? এক্স আর ওয়াই এর, এই এক্স আর ওয়াই টার্মিনালে পোটেনশিয়াল ড্রপ মানেই তো এই আননোন সেলের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ সেম। কারণ রেজিস্ট্যান্স কোনো কাজ করছে না যখন তোমার কারেন্ট ফ্লো করছে না, মানে যখন কারেন্ট ফ্লো না তখন রেজিস্ট্যান্স কোনো কাজই করে না। তাহলে এই দুটো পয়েন্টে যে আমাদের পোটেনশিয়াল ড্রপ হবে সেটাই তো এই সেলের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ। দেখো বুঝতে পারছো কিনা বলো? বোঝা গেছে? হ্যাঁ ঠিকঠাক স্যার বলো তো, বুঝেছি। বুঝেছো তো? ওকে, তো এখানে ই ইকুয়াল টু, এখানে আমি একটু সাজিয়ে নিচ্ছি। ই ইকুয়াল টু ভি, আচ্ছা ভি বাই এলটাকে কি বলেছিলাম আমি, না ভি বাই এলটাকে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কি দিয়ে ডিনোট করেছিলাম? কে দিয়ে ডিনোট করেছিলাম। ই ইকুয়াল টু কে ইন্টু এক্স, ইকুয়াল টু কে ইন্টু, এটাই হয়ে গেছে। ইটা কি? ই হচ্ছে আননোন সেলের ইএমএফ, ই হচ্ছে, লিখে রাখো, ই হচ্ছে ইএমএফ অফ আননোন সেল, ইএমএফ অফ আননোন সেল, আননোন সেল, ইএমএফ অফ আননোন সেল। কেটা কি? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, কে হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এক্সটা কি? এক্সটা কি বলো? এক্সটা কি? লেন্থ অফ এ টু সি, বা লেন্থ অফ এ টু সি, বা বলতে পারো লেন্থ অফ নাল পয়েন্ট, লেন্থ অফ নাল পয়েন্ট। এখানে লিখে রাখো লেন্থ অফ নাল পয়েন্ট, নাল পয়েন্টের যে লেন্থ অফ এ টু সি বা নাল পয়েন্ট, নাল পয়েন্ট, নাল পয়েন্টের যে লেন্থ সেটা হচ্ছে এক্স। এক্স এর জায়গায় তুমি যা কিছু দিতে পারো, L1 L2, অনেকে L1 L2 দিয়ে কাজ করে এটাতে। এল হচ্ছে পুরো ওয়্যারের লেন্থ, L1টা নিয়ে নেয় এক্স এর জায়গায়, হ্যাঁ সেটার কোনো যায় আসে না, তুমি ফর্মুলা ঠিক ঠিক রাখলে হলো। তো ই হচ্ছে ইএমএফ অফ আননোন সেল। তাহলে এইরকম ফর্মুলাই, এই ফর্মুলাটাই আমি আননোন সেলের, এইরকম আননোন সেলের রেজিস্ট্যান্সটা বের করতে পারবো, আননোন সেলের রেজিস্ট্যান্সটা, মানে সরি আননোন সেলের ইএমএফটা, হ্যাঁ ক্যালকুলেট করতে পারবো। আননোন সেলের ইএমএফ ই ইকুয়াল টু কে ইন্টু এক্স, কে হচ্ছে তোমার পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এক্স হচ্ছে তোমার নাল পয়েন্টের লেন্থ। ওকে, এটা কোন মেথডে হলো? এটাও সেই নাল পয়েন্ট মেথডে হলো। আর আমি আগের দিন বলেছিলাম নাল পয়েন্ট মেথডে যে ভ্যালুগুলো ক্যালকুলেট করা হয় খুব মারাত্মক ভাবে অ্যাকুরেসি দেয়,
খুব বেশি ভাবে অ্যাকুরেসি দেয়, মানে এত অ্যাকুরেসি একদম এরর খুব আসেই না বলতে গেলে চলে। নাল পয়েন্টের মেথডে যে তুমি ডেটা গুলো নেবে বা যে ভ্যালু কনসিডার করবে নাল পয়েন্টের এক পথে। ওকে, তাহলে এই পোটেনশিয়াল মেথড দিয়ে আমি একটা আননোন সেলের ইএমএফ টা ক্যালকুলেট করতে পারলাম। চলো এখান থেকে নিউমেরিক্যাল কিছু করবো। হয়ে গেছে লেখা? আমি চেঞ্জ করি। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, নিউমেরিক্যাল করার আগে একটু একটু আরেকটু দেখে রাখো, এখানে কিছু প্রিকশন নিতে হয়। প্রিকশন গুলো হচ্ছে কি, যে এই যে সেল, এটা তো নোন সেল, এটা তো তুমি নিয়েছো, এর ভ্যালু তুমি নিজে জানো। এই যে সেলটা আছে, এই সেলের ভ্যালু তুমি নিজে জানো, 20 ভোল্ট 30 ভোল্ট যা কিছু হতে পারে, এটা তুমি নিজে জানো এটা কত সেল, তুমি এটা নিজে গিভেন আছে। এটা হচ্ছে আননোন সেল। এই নন সেলের যে পোলারিটি, মানে এদিকে যে নেগেটিভ যদি থাকে তাহলে এদিকেও নেগেটিভ থাকবে, আননোন সেলের নেগেটিভ এদিকে থাকবে, মানে উল্টো করে দেবে না। এখানে তোমার নন সেলের মাইনাস এখানে, নন সেলের প্লাস এখানে করে দেবে না, ঠিক আছে? তাহলে পোলারিটি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? পোলারিটি চেঞ্জ হয়ে যাবে। আর একটা হয় কি, যে ব্যাটারির যে ইএমএফ যেটা রয়েছে সেটা শুড বি গ্রেটার দেন সেলের ইএমএফ। আমাদের এই যে সেলের যে ইএমএফ টা থাকবে, এই যে সেলের যে ইএমএফ থাকবে, এই সেলের ইএমএফ, এই সেলের ইএমএফ থেকে, এই সেলের ইএমএফ এর থেকে সবসময় এটার ইএমএফ, হ্যাঁ সরি, এটা এটা সরি, এটার ইএমএফ সবসময় কম থাকবে এই সেলের থেকে। এই সেলের থেকে এটার ইএমএফ টা কম থাকবে সবসময়। দেখো এটা নিউমেরিক্যাল করলে আমরা বুঝতে পারবো। তো প্রিকশন গুলো একটু লিখে রাখো। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, number one लिखो, polarity of a battery, polarity of a battery should be, polarity of a battery should be, sorry, should not be, not be opposite to cell, should not be opposite to cell, opposite to cell। আচ্ছা সেল কোনটা আর ব্যাটারি কোনটা জানো তো? সেল হচ্ছে উপরেরটা, যেটা নোন ছিল সেটা হচ্ছে সেল, আর যেটা একটা ছিল সেটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারি আর সেলের মধ্যে ডিফারেন্স জানো তো? মানে অনেকগুলো ব্যাটারিকে একসাথে নিয়ে হ্যাঁ সেল তৈরি করি আমরা, অনেকগুলো একে না, অনেকগুলো সেলকে একসাথে নিয়ে ব্যাটারি তৈরি করি। কোনটা কোনটা হয়? ব্যাটারিকে নিয়ে ব্যাটারিকে নিয়ে সেল তৈরি করি, অনেকগুলো ব্যাটারিকে নিয়ে একটা সেল তৈরি করি। তাহলে পোলারিটি অফ ব্যাটারি শুড নট বি অপোজিট টু সেল, সেলের অপোজিটে, অপোজিট পোলারিটি মেনশন করে রাখবে, মানে পোলারিটি চেক করবে যে মাইনাসের সাথে মাইনাসটাই থাকবে, পজিটিভের সাথে পজিটিভটাই থাকবে সবসময়। আর সেকেন্ড যে প্রিকশনটা থাকবে সেটা হচ্ছে ব্যাটারি অফ ইএমএফ, ব্যাটারি ইএমএফ অফ ব্যাটারি, ইএমএফ অফ ব্যাটারি, ইএমএফ অফ ব্যাটারি should be greater than, should be greater than, should be greater than cell EMF, should be greater than cell EMF, cell EMF এর থেকে বেশি হবে সবসময় ব্যাটারি EMF টা। ওকে, দেখা হয়েছে? দেখা হয়েছে? হ্যাঁ বলে এবার দেখো, এই যে তোমাদের যদি এই ইকুয়েশনটা প্রুভ করতে আসে, কিংবা যদি তোমাদের ইকুয়েশনটা প্রুভ করতে আসে, তোমরা এইরকম ডায়াগ্রামটা ড্র করো না, কারণ তোমাদের বইয়ে এরকম ডায়াগ্রামটা নেই। তোমাকে আমি বুঝিয়েছি এরকম ডায়াগ্রামটা, তোমাদের জাস্ট ফর তোমাদের বোঝানোর জন্য এটা এভাবে বুঝিয়েছি। তোমরা যে ডায়াগ্রামটা ড্র করবে খুব ইজি ডায়াগ্রাম, আমি করে দিচ্ছি। এই ডায়াগ্রামটা ড্র করবে না, তোমাদের জাস্ট বোঝানোর জন্য এটা করেছি আমি। এই ডায়াগ্রামটা ড্র করবে, তোমাদের বইয়েও আছে দেখবে এই ডায়াগ্রামটা, এটা সব বই রেকমেন্ড থাকে। আর এরকমই ভাবে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ল্যাবে এরকমই থাকে। এরকম আমি যে ওই লেন্থটা নিয়েছিলাম, সেই লেন্থের ওয়্যারটা অনেকটা বড় হবে, সেই জন্য আমরা এরকম ভাবে মেটাল ওয়্যারে অ্যাড করে নিই। এটা একটা আসলো, এখানে একটা মেটাল, এটা একটা মেটালের রড দিয়ে দাও, প্লেট দিয়ে দাও, এগুলো মেটালের প্লেট থাকে এগুলো, আর মেটাল প্লেটের সাথে ওয়্যারটা বাঁধা থাকে। আর এটা থেকে এইরকম একটা, এটা হচ্ছে বি টার্মিনাল, আর বিটা এ আর বি টার্মিনালের সাথে সেলটা কানেকশন,
এটা কানেকশন করা থাকে, সেলটা কানেকশন করা থাকে। আর তোমার এর সাথে টার্মিনাল, এই যে এটা, এই আননোন সেল, এটা হচ্ছে আননোন, আমাদের আননোন সেলটা থাকে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে আমাদের গ্যালভানোমিটার, আর গ্যালভানোমিটারের সাথে এইরকম আমাদের জকিটা থাকে, এটা হচ্ছে জকি। এটা এবার আমাদের যে কোনো যেখানে আমাদের নাল পয়েন্ট পাবো সেইখানে নাল পয়েন্ট যাবো, মানে এই জকিটা একবার এই অবধি নিয়ে যাবো, এখান থেকে নিয়ে যাবো, সরাবো, সাইড ড্রিপ করবো, ড্রিপ করবো, এখান থেকে নিয়ে এসে এখানে নিয়ে আসবো, আবার ড্রিপ করবো, আবার নিচে নিয়ে আসবো, এরকম ভাবে জকিটাকে আমি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এই ওয়্যারটা এটা এটা ফ্লেক্সিবল থাকে, তুমি তুলে নিয়ে এসে এখানে বসাতে পারবে, তুলে নিয়ে এসে এই ওয়্যারে বসাতে পারবে, এখান থেকে তুলে নিয়ে গিয়ে উপরে বসাতে পারবে, এটা তুমি নিজেদের মতো করতে পারবে, নিজেদের মতো করে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা ক্যালকুলেট করবে, মানে এইভাবে ডায়াগ্রামটা ড্র করবে, তারপরে তুমি ফর্মুলাটা প্রুভ করে দিতে পারবে। ওকে, ড্র করা হয়েছে। এগুলো হচ্ছে মেটালের প্লেট, এগুলো হচ্ছে মেটালের প্লেট, এই যে, আর বাকিগুলো হচ্ছে ওয়্যার। কেন এটা 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 এই কম্বিনেশনে কেন করা হয় একটু বলো আমাকে, এই যে এই কম্বিনেশনে কেন করলাম? বিকজ জায়গা কমানোর স্পেস জন্য। কমানোর জন্য, আমাদের যে স্পেস কমানোর জন্য এটাকে। ঠিক আছে, ওখানে 4 মিটার একটা ওয়্যার যদি ইউজ করে, তো 4 মিটার তো এই একটা টেবিলের তোমাকে নাল পয়েন্ট খুলতে গেলে দেখা যাচ্ছে এই টেবিল থেকে ওই টেবিলে ছুটতে হচ্ছে। ঠিক আছে, এত এত লম্বা ওয়্যার, সেই জন্য এখানে যাতে কম তাড়াতাড়ি হয়ে যায় প্র্যাকটিক্যালটা, সেই জন্য আমরা এটাকে স্পেসটা কমিয়ে দিই। আর কিছুই কারণ না। ওকে, চলো একটা নিউমেরিক্যাল করি, সেম ইএমএফ অফ সেল। কোয়েশ্চেন নাম্বার 1, আমরা যখন নিউমেরিক্যাল করবো তখন আগের ডায়াগ্রামটা বারবার ড্র করবো না। কোয়েশ্চেন নাম্বার 1, চলো ক্যালকুলেট করো। ধরে নাও এটা একটা সেল আছে, তাড়াতাড়ি করো। এটা ওয়্যার, এটা ফ্রি হ্যান্ড ডায়াগ্রাম করবে সবসময়, যে নিউমেরিক্যালে সবসময় ফ্রি হ্যান্ড ডায়াগ্রাম করতে শেখো, অত ভালো দরকার নেই। এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের গ্যালভানোমিটার, এটা হচ্ছে আমাদের জকি। ওকে, এটা হচ্ছে জকি। তোমাদের সেলের এটা বলা আছে, এটা বলা আছে 30 ভোল্ট, এটা বলা আছে 30 ভোল্ট, এটা বলা আছে 20 ভোল্ট, আর এটা হচ্ছে তোমার 2 ওহম, এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে গ্যালভানোমিটার। ওকে, আর এই তোমার এই যে লেন্থ অফ দ্য ওয়্যার, পুরো এই যে লেন্থ অফ দ্য, এই পুরো ওয়্যারের যে লেন্থ সেটা দেওয়া আছে 25 মিটার, 25 মিটার। এই পুরো ওয়্যারের লেন্থ দেওয়া আছে 25 মিটার। ওকে, আর কিছু এখানে এটা না, আর কিছু না। তোমাকে এইটুকুটা, এটা হচ্ছে তোমার নাল পয়েন্টের লেন্থ, এটা হচ্ছে নাল পয়েন্টের লেন্থ, দ্যাট ইজ এক্স, নাল পয়েন্টের লেন্থ হচ্ছে এক্স, আর গ্যালভানোমিটার জি। ঠিক আছে, আমাকে ফাইন্ড করে দাও, ফাইন্ড ফাইন্ড এক্স such that such that galvanometer মানে জি, galvanometer shows no deflection, galvanometer shows no deflection, মানে এক্স এর এমন একটা ভ্যালু ফাইন্ড করে দাও যেখানে গ্যালভানোমিটার ডিফ্লেকশন দেবে না। তার মানে কি, নাল পয়েন্টে ফাইন্ড করতে হবে তোমাকে, নাল পয়েন্টে ফাইন্ড করতে হবে। চলো স্টার্ট করো, খুব ইজি। এক্স এর ভ্যালুটা ফাইন্ড করে দাও, ফাইন্ড এক্স। স্যার আমিও কি ফাইন্ড করবো? আমার তো এক্স নেই, সবই তো প্রেজেন্ট। হ্যাঁ, তুমিও ফাইন্ড করো। তাদের অ্যান্সার বলো, কত হবে? কত? ফর্মুলা একটা, সিম্পল ফর্মুলা। স্যার করছি। তাড়াতাড়ি।
আর তোমরা পড়ছো তো? আচ্ছা, আমি নিটের এক্সামটা কবে নেব? নিটের এক্সামটা কবে দেবে? নেক্সট স্যাটারডে? আচ্ছা, আজকে করে নাও, তারপর আমি দেখছি। হ্যাঁ, আজকে করো, আজকে আজকে ক্লাসটা করো, তারপর আমি বলছি সব। বলো। এত সময় লাগে না, এত সময় লাগে না, কোনোদিন এত সময় লাগবে না। বুঝে থাকলে কোনোদিন এত সময় লাগবে না। আমাদের ফর্মুলা একটাই ফর্মুলা আছে, ই ইকুয়াল টু কে, ই ইকুয়াল টু কে ইন্টু এক্স। এটাই ফর্মুলা। আমাদের কি ফাইন্ড করতে হবে? এক্স ফাইন্ড করতে হবে, বলা আছে এখানে। এক্সটা ফাইন্ড করতে হবে। তো আমাদের ই ইকুয়াল টু কত? আচ্ছা, এই ইটা কি বলতো? এইটা কি? এটা কি? ইএমএফ অফ দ্য সেল। ইএমএফ অফ দ্য সেল, ইএমএফটা কোনটা নেব? কোন ইএমএফ নেব? সেল আননোন সেলের 20। ইএমএফ, যেটা আননোন সেলের ইএমএফ নেব, সেটা 20 নেব। ওকে। কে মানে কি? কে মানে তো আমি জানি ভি বাই এল। কে মানে তো আমি জানি ভি বাই এল। ওকে। ভি বাই এল ইন্টু এক্স লিখতে পারি। আচ্ছা, ভি কত এখানে? ভি কত? ভি হচ্ছে আমাদের এই যে 30। এই সেলের পোটেনশিয়াল ভি, ভি বাই এল। ভি হচ্ছে 30, মানে কেন এখানে ভিটা আমি কিভাবে নিয়েছিলাম দেখো, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট নিয়েছিলাম এখানে। এখানে নিয়েছিলাম পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা। এখানে দেখো, এখানে যদি 0 ভোল্ট হয়, তার মানে এখানে 30 ভোল্ট হবে। এখানে যদি 0 ভোল্ট হয়, তাহলে এখানে 30 ভোল্ট হবে। তাহলে এটা এখানে এসে দাঁড়াবে এ টার্মিনালে, এ টার্মিনালে এসে দাঁড়াবে। আর 30টা কোথায় আসবে? এখানে 30টা আসবে, এখানে 30টা আসবে। তার মানে এই ওয়্যারের রেসপেক্টে আমাদের পোটেনশিয়ালটা কত? 30। ওয়্যারের রেসপেক্টে পোটেনশিয়াল হচ্ছে 30। ওকে। তার মানে, হ্যাঁ বলো। এই তো করেছি। এটাই করেছো? শুনতে পাচ্ছি না তোমার মানে তুমি মাইকটা খুলে বলো, মানে হেডফোনটা খুলে বলো। বুঝতে পারছি না, তোমার কথা আওয়াজ আসছে না। আচ্ছা, তাহলে ভি হচ্ছে কত? 30। আর এলটা কত? এল হচ্ছে আমাদের এই পুরো লেন্থ 25 মিটার। এল হচ্ছে 25 মিটার ইন্টু এক্স। তাহলে কত হচ্ছে এটা? ফাইন করে দাও। 5 দিয়ে গেল, আর এটা 6 দিয়ে গেল। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে, এক্স কত হবে? 20 × 5/6, তাই না? 20 × 5/6। তাহলে এটা 10 গেল, এটা 3, এটা 3 যাবে। 10, 10, 10, 10, এটা সরি, এটা 2, 3। ওকে। এটা এটা কত হবে? 50/3 হবে না? 16.66। হ্যাঁ, 50/3 হবে, তার মানে ওটা হতো 15 পয়েন্ট সামথিং হবে, 15.6। তাহলে এক্স 16। এর ভ্যালু 16। আচ্ছা, 15.16। ওকে, এটাই হবে। 15.66। তো সরি, প্রথমে টাইপে লিখেছিলাম। 16.66। আচ্ছা, তাই বলো। ঠিক আছে, ঠিক আছে, ক্যালকুলেশন তোমরা করে নিতে পারবে। তাহলে এরকম ভাবে নর্মাল ফর্মুলা আছে, ই ইকুয়াল টু কে। একটা ফর্মুলা দিয়ে তোমরা সবকিছু সব করে নিতে পারবে, একটা ফর্মুলা দিয়ে। ওকে, ঠিক আছে। আমাকে আরেকটা ফাইন্ড করে দাও। এরকম টাইপের সেকেন্ড, এই টাইপেরই একটা নিউমেরিক্যাল দিচ্ছি। তোমরা ড্র করতেও পারো, কিংবা ড্র করে নাও, বেশি বেটার হবে, তাড়াতাড়ি করে ড্র করে নাও। এটা একটা সেল রয়েছে, এটা হচ্ছে তোমার 12 ভোল্টের সেল। এটা হচ্ছে 12 ভোল্টের সেল। এটা একটা ওয়্যার রয়েছে, এটা একটা ওয়্যার রয়েছে। আর এটা হচ্ছে আমাদের আননোন, আননোন সেলটা যেটা থাকবে সেটা হবে, আননোন সেলটা ইন্টারনাল রেজিস্ট্যান্স। এখানে হচ্ছে আমাদের গ্যালভানোমিটার, এ হচ্ছে আমাদের জকি। ওকে। ইন্টারনাল রেজিস্ট্যান্স ধরে নাও, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম। এই সেল হচ্ছে 8 ভোল্ট। আর এটা হচ্ছে তোমার 10 সেন্টিমিটার ধরে নাও, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, ঠিক আছে, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। আর বলো, বলো কত? হুম, শুনতে পাচ্ছি না। কি হলো তোমার কথা? দেখো,
কি ব্যাপার, তোমার নেটে কি প্রবলেম হয়েছে? আজকে একটাও কথা তোমার শুনতে পেলাম না। বলছি এখানে কি কি করেছেন সেটা একবার বলবেন? কি কি করেছি? এটা হচ্ছে 12 ভোল্ট, এটা হচ্ছে 10 সেন্টিমিটারের ওয়্যার নিয়েছি, এটা আমাদের আননোন সেল হচ্ছে 8 ভোল্ট, এটা হচ্ছে 2 ওহম। এই যা এক্স এর ভ্যালুটা ফাইন্ড করতে বলেছি, ইন্টারনাল রেজিস্ট্যান্স 2 ওহম, সেল হচ্ছে 8 ভোল্ট। কেন তুমি দেখতে পাচ্ছ না? দেখা আমার যাচ্ছে না? হেজি হেজি আসছে সিলভিয়া, সার্বানি তোমারও হেজি আসছে? না, ঠিকই আছে। আচ্ছা, এখানে হচ্ছে তোমার 12 ভোল্ট রয়েছে, এটা হচ্ছে 8 ভোল্ট রয়েছে, এটা তোমার 12 ভোল্ট তোমার সেলটা, আর 8 ভোল্ট হচ্ছে তোমার তোমার যেটা আননোন সেলের যে এটা হয় 8 ভোল্ট। আর আননোন সেলের পাশে রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম, আর ওয়্যারের লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। তুমি না দেখতে পেলে এটা করতে পারবে না, না দেখতে পেলে এটা করতে হ্যাঁ, পারবে না, ছেড়ে দাও। ঠিক আছে। এটা স্যার, দেখাটাই আমি মেন। ওকে পাঠিয়ে দিয়েছি ছবি। আচ্ছা, এটা এটা দেখাটাই মেন। দেখো 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 দেখো, এটাতে এখানে এক্স এর ভ্যালু কিছু বেরোবে না, এখানে এক্স এর ভ্যালু কিছু বেরোবে না। কেন স্যার? কোয়েশ্চেন তো সেম আছে, কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করোনি। হ্যাঁ বলো। এখানে তো জকিটাই নেই। এখানে কি? জকি নেই তো। হ্যাঁ জকি ছেড়ে দাও না, এই যে জকি আছে, এই যে জকি নিয়ে নাও। ও আচ্ছা। ওটা মেন না, এটা মেন না। এটা হচ্ছে দেখো এখানে যে সেল যেটা রয়েছে, এই যে সরি, এই যে ব্যাটারি যেটা রয়েছে, এই ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, এই ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা কার সাথে অ্যাড করা আছে? সেলের পজিটিভ টার্মিনালের সাথে। ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা আছে সেলের পজিটিভ টার্মিনালের সাথে। তার মানে কি করে হবে? পোলারিটি চেঞ্জ হয়ে গেল। আমি প্রিকশনে কি বলেছিলাম? পোলারিটি শুড বি সেম হতে হবে, পোলারিটি চেঞ্জ হলে হবে না, পোলারিটি সেম হতে হবে। পোলারিটি চেঞ্জ হলে কি হবে? পোলারিটি চেঞ্জ হলে দেখে নাও, পোলারিটি চেঞ্জ হলে কি হবে। এখানে 0 ভোল্ট, এখানে 12 ভোল্ট, ওকে, এখানে 12 ভোল্ট, এখানে জিরো আসবে, এখানে জিরো আসবে, এখানে জিরো আসবে, এখানে জিরো আসবে। আচ্ছা, এখানে তো পজিটিভ, এখানে তো জিরো হবে না, এখানে জিরো হবে না। হ্যাঁ স্যার, কারণ এটা তো 8 ভোল্ট, মানে এই যে এটার মধ্যে, এই যে এটা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ, ধরো না এটা হাই ভোল্টেজ, এটা লো ভোল্টেজ। এখানে যদি জিরো করে দিই, কারণ এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, এই ওয়্যারে কোনো রেজিস্ট্যান্স নেই, তার মানে এখানে 0 ভোল্ট যদি করি, তাহলে নেগেটিভ টার্মিনালে ভোল্টেজ কমে যায়। দেখো সেল এটাই কথা বলে, সেল বলে যে আমার একটা টার্মিনালে বেশি ভোল্টেজ, টার্মিনালে কম ভোল্টেজ থাকবে, দুটোর মধ্যে যে পোটেনশিয়াল ড্রপ হবে সেটা আমার ভ্যালু। ওকে, কারণ একটা টার্মিনালে যদি তুমি 0 ভোল্ট করো, আর এটা ব্যাটারিটা যদি তোমার 8 ভোল্টের, মানে সেলটা যদি তোমার 8 ভোল্টের থাকে, তাহলে এখানে তুমি করো -8 ভোল্ট। হুম, -8 ভোল্ট করো, তাহলে আমাদের দেখো পোটেনশিয়াল ড্রপটা 8 ভোল্টের হচ্ছে কিনা বলো। দেখো বুঝতে পারলে? এরকম কোনো কথা নেই যে সবসময় এখানে 0 হবে এখানে 8 হবে। মানে এই দেখো, এরকম যদি কোনো সেল থাকে, ধরো নাও এটা এটা 0 ভোল্ট, মানে এটা নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল, আমরা সবসময় করতাম কি, এটা 0 ভোল্ট দিতাম, এটা V ভোল্ট দিতাম, সবসময় করতাম, তাহলে পোটেনশিয়াল ড্রপটা থাকতো V ভোল্টে। এরকম কোনো কথা নেই যে এটা 0 করতে হবে, এটা V করতে হবে। তোমাকে যতই করো না কেন, তুমি এখানে এটা দুটোর মধ্যে ডিফারেন্সটা V আনলেই হবে, এটা দুটোর মধ্যে ডিফারেন্স V আনলেই হবে তোমার। এটাকে তুমি যদি V করো, এটা 0 না করে V করো, তাহলে এটাকে তুমি 2V করে দাও, এটা তুমি 2V করে দাও, তাহলে দেখো ডিফারেন্স কত হবে? সেই V হবে, ডিফারেন্স হবে V হবে। তার মানে এখানে যদি 0 হয়, কারণ এখানে দিয়ে 0 আসছে, 0 আসছে পোটেনশিয়াল, এটা 0 করো, তার মানে এখানে পোটেনশিয়াল ড্রপটা 8 ভোল্টে করতে হলে নেগেটিভ টার্মিনালে -8 ভোল্ট করতে হবে, -8 করতে হবে, তবে পোটেনশিয়াল ড্রপটা 0 হবে। তাহলে এখানে যদি -8 করে দাও, এখানে -8 করে দাও, তার মানে আমাদের -8 করলে কত হবে আমাদের? এখানে -8 যদি করে দাও, তাহলে তোমার এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টটা, পোটেনশিয়াল ড্রপটা চেঞ্জ হয়ে যাবে, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট পোটেনশিয়াল ড্রপ চেঞ্জ হয়ে যাবে, এবং পোটেনশিয়াল ড্রপ চেঞ্জ হলে নাল পয়েন্ট তুমি এর মাঝে কোথাও খুঁজে পাবে না, এর মাঝে কোথাও খুঁজে পাবে না নাল পয়েন্টটা। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা শোনো, এখানে যদি 0 ভোল্ট হয়, এখানে 12 ভোল্ট যদি হয়, এখানে 0 ভোল্ট, এখানে 12 ভোল্ট, তাহলে এখানে 0 ভোল্ট, এখানে 12 ভোল্ট। ঠিক আছে, এখানে 0 ভোল্ট, এখানে 12 ভোল্ট। এখানে দেখো, আর এই ওয়্যারের লেন্থ, এই ওয়্যারের লেন্থ, আচ্ছা এখানে 0 ভোল্ট 12 ভোল্ট, তার মানে ঠিক আছে, এটা এটা ছেড়ে দাও, এটা ঠিক আছে। তো এখানে 0 ভোল্ট, এখানে 10 ভোল্ট, এটা 10 ভোল্ট, ঠিক আছে। তার মানে পোলারিটিটা চেক করবে বারবার। অনেক সময় এরকম তোমাদেরকে মানে তোমাদের নিট এক্সামে অনেক কয়েকটা আমি কোশ্চেনে দেখেছি
যে এখানে ফাইন্ড দ্য এক্স করতে বলেছে, সব ভ্যালুগুলো ডেটা গিভেন আছে, কিন্তু পোলারিটি অনেকে চেক করে না, তারপর দেখবে অ্যান্সার মিলবে না, এক্স এর ভ্যালু আসে না। এক্স এর ভ্যালু এমন চলে আসবে যে দেখা গেল এই যে নাল পয়েন্টের এই লেন্থটা আছে 10 সেন্টিমিটার, তোমার 10 সেন্টিমিটার থেকে অনেক বেশি চলে আসলো, ঠিক আছে, 10 সেন্টিমিটার থেকে বেশি চলে আসলো, 11 সেন্টিমিটার 12 সেন্টিমিটার চলে আসবে, তখন থোড়ি না তুমি পারবে না। ওকে, ট্রাই করবে, দেখবে তো এক্স এর ভ্যালু কত আছে, ট্রাই করে দেখবে। আমি নেক্সট ডে করে দেবো এটা, এক্স এর ভ্যালু কত আসবে, ঠিক আছে। চলো আরেকটা কত আসবো। আচ্ছা ভেবেছিলাম কমপ্লিট করে দেবো, কিন্তু কমপ্লিট হলো না। আচ্ছা নেক্সট ডে আমি তোমাদের নেক্সট ডে নিটের ক্লাস আছে, নিটের ক্লাসটা আমি অফ রেখে এই টপিকটা আমি শেষ করে দিতে চাইছি। আর একটা দুটো প্রুফ রয়েছে, এই টপিকটা শেষ করে দিতে চাইছি নেক্সট উইকে, ঠিক আছে। নেক্সট উইকে আমি নিটের একটা এক্সাম নেবো, নেক্সট উইক স্যাটারডে, বোঝা গেছে? স্যার কোন চ্যাপ্টার অবধি? ফার্স্ট সেকেন্ড আর আমি শোনো আচ্ছা শোনো, আরেকটু আমি অ্যাড করবো, শোনো। নেক্সট স্যাটারডে আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। মানডের দিন যে তোমার ক্লাসটা হবে, সেই ক্লাসটাতে আমি তোমাদের নিটে ক্লাস করাবো মানডের দিন, বিকজ স্যাটারডেটা কমপ্লিট হচ্ছে না। মানডের দিন চ্যাপ্টার 3 থেকে নিটের ক্লাসটা করাবো, চ্যাপ্টার 3 থেকে। ওখানে কিরচফ ল, এই যেগুলো পড়ে এসেছো কিছুটা আমি দেওয়ার চেষ্টা করব, যেগুলো আছে রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তারপরে এগুলো দেওয়ার চেষ্টা করব, আর কিরচফ লটা দেওয়ার চেষ্টা করব। তো সেই চ্যাপ্টার 3টাও মানডের দিন নিটের ক্লাস, মানডের দিন তাহলে কি ক্লাস হবে, নিটের ক্লাস হবে। আর নেক্সট স্যাটারডেটা বোর্ডের ক্লাস হচ্ছে। আমি নেক্সট স্যাটারডে মানে এই স্যাটারডের পরে নেক্সট স্যাটারডে যেটা এক্সাম নেব, সেই এক্সামে নিটের এক্সাম যেটা নেব সেটাতে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 প্লাস চ্যাপ্টার 3 এর যে পোর্শন গুলো আমি করাবো মানডেতে, সেই পোর্শনটা এক্সাম নেব 3টে চ্যাপ্টারের উপর, ঠিক আছে। ফার্স্ট দুটো চ্যাপ্টার তো পুরো থাকবে, থার্ড চ্যাপ্টারটা মানডের দিন যেটুকুটা করাবো সেটুকুটার উপর, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে, ওকে। আচ্ছা আরেকটা নিউমেরিক্যাল লেখো, এটা হোমওয়ার্ক থাকবে, আর নিউমেরিক্যাল লেখো এটার উপর। কোয়েশ্চেন নাম্বার 3 ড্র করো, এরকম লেখো। এটা হচ্ছে তোমার 60 ভোল্ট। আচ্ছা এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দাও, এই মাঝে একটা রেজিস্ট্যান্স দিয়ে দাও, এটার মাঝে একটা রেজিস্ট্যান্স দাও। এই রেজিস্ট্যান্স হচ্ছে 4 ওহমের রেজিস্ট্যান্স আছে এখানে। এই টার্মিনাল হচ্ছে এ টার্মিনাল, এটা হচ্ছে বি টার্মিনাল। এখানে হচ্ছে আমাদের এটা সেলটা দাও, সেলটার ভ্যালু হচ্ছে 12 ভোল্ট। এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স দাও 2 ওহমের, এখানে গ্যালভানোমিটার দাও, আর এখানে জকি দাও, ঠিক আছে। পোলারিটি সব সেম আছে, সব ঠিকঠাক আছে পোলারিটি, ওকে। আমাকে এবার তোমাকে ফাইন্ড এক্স আর ওয়্যারের লেন্থ নিয়ে নাও 10 সেন্টিমিটার। এই যে ওয়্যারের যে লেন্থ আছে সেটা নিয়ে নাও 10 সেন্টিমিটার, ওয়্যারের লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, ওকে। আর এখানেও সেম করো, ফাইন্ড এক্স when galvanometer shows no deflection, galvanometer shows no deflection, হয়েছে, ঠিক আছে। লেখা হয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।